গতরাতে আমি একজন ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওএসআইএনটি অ্যানালিস্টের সাথে বসেছিলাম। আম, লোকটা সারাদিন হাই রেজলিউশন স্যাটেলাইট ফিড দেখে কাটায়। পৃথিবীর কোথায় কোনো যুদ্ধ চলছে, ধ্বংসলীলা চলছে, তার সবটাই রিয়েল টাইমে তার নখদর্পণে। হ্যাঁ, এই ওএসআইএনটি অ্যানালিস্টদের কাজটাই ওরকম, সবকিছুর উপর নজর রাখা। ঠিক, সে আমাকে তার মনিটরে ডোনবাসের পরীক্ষা আর হাইফার মিসাইল ব্যাটারিগুলো দেখাচ্ছিল। লেন্সের জুম এতটাই নিখুঁত ছিল যে হার্ডওয়্যারগুলোর গায়ের প্রতিটা স্ক্রু পর্যন্ত গুনে ফেলা যাচ্ছিল। অবিশ্বাস্য। মনে হয় পুরো পৃথিবীটাই আমাদের চোখের সামনে এক খোলা বই, তাই না? একদম তাই। কিন্তু যখনই সে কার্সারটা সরিয়ে লোহিত সাগরের দক্ষিণে উত্তর পূর্ব আফ্রিকার ওপর নিয়ে গেল আর ফিডটা রিফ্রেশ করল, অমনি সব বদলে গেল। বদলে গেল মানে কি দেখলেন? যে স্ক্রিনে একটু আগে যুদ্ধের প্রতিটি ধূলিকণা দেখা যাচ্ছিল, সেটা মুহূর্তেই এক অদ্ভুত ধূসর শূন্যতায় ঢেকে গেল। সে অন্য প্রোভাইডার ট্রাই করল, তারপর তৃতীয় আরেকটা, একই ফলাফল। মনিটরের নীল আলোটা তার চোখে প্রতিফলিত হচ্ছিল। সে শুধু চেয়ারে হেলান দিয়ে বলল, গেল। কেউ একজন ম্যাপের এই পুরো অংশটার উপর পর্দা টেনে দিয়েছে। এই ঘটনাটা আসলে একটা মারাত্মক বিভ্রম ভেঙে দেয় আমাদের। আমরা অভ্যস্ত হয়ে গেছি এই ভেবে যে দুনিয়াটা সবসময় কারো না কারো নজরদারিতে আছে। কিন্তু আসলে তা নেই। ঠিক। 2026 সালের মার্চ মাস থেকে এক অদৃশ্য ডিজিটাল লৌহ পর্দা নেমে এসেছে আফ্রিকার এই কোণায়। ইউএস-ইরান দ্বন্দ্বের অজুহাতে স্যাটেলাইট প্রোভাইডাররা এই অঞ্চলটিকে ব্ল্যাকআউট করে দিয়েছে। সরাসরি ফিডের বদলে এখন আসছে 14 দিন আগের পুরনো ফুটেজ। এই 2 সপ্তাহের যে অন্ধত্ব বা ডিলে, এটা প্রথম শুনলে কারিগরি ত্রুটি মনে হতে পারে, কিন্তু সেই অন্ধকারের আড়ালে যা ঘটছে তা আটকে ওঠার মতো। সারা বিশ্বের নজর যখন ইউক্রেন আর ইসরায়েলের হেডলাইনের দিকে, তখন সুদান এক ভয়ঙ্কর যাকে বলে ড্রোন উইন্টার বা ড্রোন শীতলতার মধ্যে প্রবেশ করেছে। হ্যাঁ, যেখানে মাত্র এক সপ্তাহে ডিজিটাল ব্ল্যাকআউটের সুযোগে নিশ্চিহ্ন হয়ে গেছে 200-র বেশি বেসামরিক মানুষ। সাহারা মরুভূমির যে ইস্ট ওয়াইনিদ এলাকাটি, যেটা একসময় ছিল মরুভূমিতে গম চাষের নিরীহ এক কৃষি প্রকল্প, রাতারাতি সেখানে মাটির নিচ খুঁড়ে তৈরি করা হয়েছে হাইটেক হ্যাঙ্গার। আর সেখানে এখন কোনো চাষের যন্ত্র নেই। সেখানে ডানা মেলে বসে আছে তুরস্কের তৈরি $25 মিলিয়ন ঘাতক আকিঞ্চি ড্রোন। একবার ওমারের কথা চিন্তা করা যাক, একজন টেকনিশিয়ান যে গিজার এক এসি রুমে বসে কাপা কাপা হাতে নীল নদের ধারের এক কনভয়ের ওপর মিসাইল লক করছে। সে জানে যে যাকে সে মারতে যাচ্ছে সে তার মতোই একই ভাষায় কথা বলে, একই ঈশ্বরে বিশ্বাস করে। তবুও সে বাটনে চাপ দিচ্ছে, কারণ কায়রোর পানির কল যেন সচল থাকে। সুদান এখন আর কেবল গৃহযুদ্ধে সীমাবদ্ধ নেই, এটি এখন তুর্কি প্রযুক্তি, ইরানি কৌশল আর রাশিয়ান অর্থে পুষ্ট ভাড়াটে সৈন্যদের এক জীবন্ত গবেষণাগারে পরিণত হয়েছে। মানচিত্র থেকে এই অঞ্চলটি মুছে ফেলার পেছনে আসলে একটা গভীর উদ্দেশ্য আছে। আর বর্তমান সময়ের যুদ্ধগুলোকে বুঝতে হলে ঠিক সেই যুদ্ধের দিকেই তাকাতে হবে, যা তারা প্রাণপণ চেষ্টা করছে কাউকে না দেখানোর জন্য। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই স্যাটেলাইট ব্ল্যাকআউট কিন্তু কোনো যান্ত্রিক গোলযোগ নয়। আমার প্রশ্নটা ঠিক ওখানেই। প্ল্যানেট ল্যাবস বা ম্যাক্সারের মতো কোম্পানিগুলো তো বেসরকারি কর্পোরেশন। ইউএস-ইরান দ্বন্দ্বের দোহাই দিয়ে সরকার কিভাবে একটা স্বাধীন কোম্পানির ক্যামেরার লেন্স বন্ধ করে দিতে পারে? এর পেছনের আইনি মেকানিজমটা লুকিয়ে আছে শ্যাটার কন্ট্রোল রেগুলেশনের ভেতরে। যখন কোনো স্যাটেলাইট কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হয়, তখন তাদের লাইসেন্স চুক্তিতে একটা শর্ত থাকে, জাতীয় নিরাপত্তার শর্ত, তাই তো? হ্যাঁ, একদম। শর্ত থাকে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার চাইলে নির্দিষ্ট কোনো ভৌগোলিক অঞ্চলের ইমেজিং সাময়িকভাবে নিষিদ্ধ করতে পারে। বুঝতে পারছি। আফ্রিকার এই নির্দিষ্ট অঞ্চলে ইরান এবং রাশিয়ার সামরিক গতিবিধি এতটাই বেড়ে গেছে যে রিয়েল টাইম তথ্য প্রকাশ পেলে তা সরাসরি পশ্চিমা সামরিক স্বার্থকে বিঘ্নিত করতে পারে। আর এই অজুহাতেই কোম্পানিগুলোকে বাধ্য করা হয়েছে লাইভ ফিড বন্ধ রাখতে। আর এই অন্ধকারের সুযোগটাই নিচ্ছে আঞ্চলিক শক্তিগুলো। এই আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় খেলোয়াড় এখন মিশর। তারা নীল নদের জলের নিয়ন্ত্রণ নিয়ে এতটাই মরিয়া যে মরুভূমির মাঝখানে রীতিমতো হাইটেক সামরিক শহর বানিয়ে ফেলেছে। ইস্ট ওয়াইনিদ ঘাটির দিকে তাকালেই এর পরিষ্কার প্রমাণ মেলে। স্যাটেলাইট ফিড বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তের ডাটা থেকে এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়।
এর সুনির্দিষ্ট কোঅর্ডিনেট হল 22.583 নর্থ এবং 28.6677 ইস্ট। আচ্ছা, এটা সুদান সীমান্ত থেকে কত দূর? মাত্র 60 কিলোমিটার। আধুনিক সামরিক প্রেক্ষাপটে 60 কিলোমিটার মানে হল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ বা একেবারে নিঃশ্বাস ফেলার দূরত্ব। একটি কৃষি প্রকল্পকে তারা এমনভাবে সাজিয়েছে যা স্যাটেলাইটের চোখ ফাঁকি দিতে পারে। মানে রানওয়ে প্রশস্ত করার পাশাপাশি মরুভূমির বৈরী পরিবেশ থেকে হার্ডওয়্যার বাঁচাতে মাটির গভীরে বিশাল হ্যাঙ্গার খনন করা হয়েছে। ঠিক, আর ঠিক সেখানেই ওই টেকনিশিয়ান ওমরের অবস্থান। মরুভূমির বাইরে তাপমাত্রা যখন 45 ডিগ্রি সেলসিয়াস, তখন সে তার শীতাতাপ নিয়ন্ত্রিত কন্ট্রোল পডের ভেতরে বসে একটা বাটন চাপছে। সে নিজে যুদ্ধক্ষেত্রে নেই, তার গায়ে এক ফোঁটা ধুলোও লাগছে না, কিন্তু তার ওই একটা বোতাম চাপার উপরেই নির্ভর করছে মিশরের জাতীয় নিরাপত্তা। কারণ দারফুরের আলফাশের শহরের যখন পতন হল এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ ক্রমশ এগোতে শুরু করল, তখন কায়রো বুঝতে পেরেছিল যে নীল নদের অববাহিকা নিয়ন্ত্রণ এমন কারো হাতে ছেড়ে দেওয়া যাবে না যারা জলের প্রবাহ নিয়ে রাজনীতি করতে পারে। কিন্তু মিশর তো দাবি করছে যে তারা এই ঘাঁটিতে যে ড্রোনগুলো মজুত করেছে তা কেবল তাদের সীমান্ত সুরক্ষার জন্য। আমার কাছে তো এই যুক্তিটা একেবারে ভিত্তিহীন মনে হয়। হ্যাঁ, সীমান্ত সুরক্ষার জন্য কেউ $25 মিলিয়ন বাইরাক্তার আকিঞ্চি ড্রোন ব্যবহার করে না। আকিঞ্চি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটি একটি স্ট্র্যাটেজিক অ্যাসেট। TB2 ড্রোনের কথা তো আমরা ইউক্রেন যুদ্ধে শুনেছি। হ্যাঁ, কিন্তু আকিঞ্চি তার চেয়ে অনেক বিশাল ও ভয়ঙ্কর। এটি প্রায় 40,000 ফুট উঁচুতে টানা 24 ঘন্টা নিঃশব্দে ভেসে থাকতে পারে। আর এতে রয়েছে এআইসা রাডার ও প্রিসিশন গাইডেড ক্রুজ মিসাইল। অবিশ্বাস্য। ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে তুরস্কের তেকিরদাগ, মানে যেখানে এই ড্রোন তৈরি হয়, সেখান থেকে সরাসরি মিশরের এই মরুভূমির ঘাঁটিতে কার্গো ফ্লাইট এসেছে। তার মানে এই ড্রোনগুলো সীমান্ত পাহারার জন্য নয়, বরং এগুলো শত শত মাইল গভীরে গিয়ে একেবারে নিখুঁতভাবে আক্রমণ চালানোর জন্য তৈরি। এগুলোকে প্রতিরক্ষামূলক অস্ত্র না বলে বরং জিওপলিটিক্যাল ট্রিপওয়্যার বা ভূ রাজনৈতিক ফাঁদ বলাই বেশি যুক্তিযুক্ত। একদম ঠিক বলেছেন। মিশর মূলত বোঝাতে চাইছে, কেউ যদি নীল নদের জলের দিকে হাত বাড়ায় তবে আকাশ থেকে একেবারে নীরবে মৃত্যু নেমে আসবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তুরস্ক এবং মিশরের এই জোট। মানে 2013 সালের পর মুসলিম ব্রাদারহুড ইস্যুতে এই দুই দেশ একে অপরের ঘোর শত্রু ছিল। দেখুন, ভূরাজনীতিতে চিরস্থায়ী শত্রুতা বলে কিছু নেই, থাকে কেবল চিরস্থায়ী স্বার্থ। তুরস্ক এখানে একটা নিখুঁত প্লজিবল ডিনায়াবিলিটি বা দায় এড়ানোর কৌশল ব্যবহার করছে। মানে তারা বলছে, আমরা তো শুধু অস্ত্র বেচছি। ঠিক তাই, তারা নিজেদের আদর্শিক বিরোধকে সরিয়ে রেখে কেবল অস্ত্রের বাজার খুঁজছে। তাদের যুক্তি হল, আমরা তো শুধু হার্ডওয়্যার বিক্রি করছি, বোমার বাটন তো আমরা চাপছি না। কিন্তু আকাশের এই $25 মিলিয়ন হাইটেক যুদ্ধের ঠিক নিচে খার্তুম এবং তার আশেপাশের শহরগুলোতে এক সম্পূর্ণ ভিন্ন এবং কদর্য যুদ্ধ চলছে। যদি খার্তুমের ঠিক বিপরীতে অবস্থিত ওমদুরমান শহরের দিকে নজর দেয়া যায়, সেখানে তুরস্কের আধুনিক ড্রোনের বদলে আকাশ দখল করে রেখেছে ইরানের সস্তা কিন্তু বিধ্বংসী প্রযুক্তি। হ্যাঁ, ওমদুরমানের পরিস্থিতি পড়লে মনে হয় যেন কোনো পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়ার দৃশ্য দেখছি। সেখানকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বশিরের ডায়েরি থেকে জানা যায়, সে ইরানের তৈরি আবাবিল 3 ড্রোনকে ডাকে ক্লকওয়ার্ক লোকাস্ট বা ঘড়ির কাঁটার মতো শব্দ করা পঙ্গপাল। ঘড়ির কাঁটার মতো শব্দ? কারণ এই ড্রোনগুলো আকাশে সারাক্ষণ টিকটিক শব্দ করে ঘুরতে থাকে। সাথে আছে মহাজের 6 ড্রোন, আর এরা মূলত গ্রিড কিল ডকট্রিন অনুসরণ করছে। এই গ্রিড কিল ডকট্রিনটা তো মূলত রাশিয়ান সামরিক বাহিনীর তৈরি করা একটা কৌশল, তাই না? হ্যাঁ, যা ইউক্রেনে প্রথম ব্যাপকভাবে ব্যবহৃত হয়, আর এখন সুদানে এর নিখুঁত প্রয়োগ চলছে। এর মূল লক্ষ্য হল শত্রুর সামরিক ঘাঁটির বদলে তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বেসামরিক অবকাঠামো গুড়িয়ে দেওয়া। মানে প্রথমেই তারা পাওয়ার সাবস্টেশন, পানির পাম্প বা বিদ্যুতের গ্রিডে হামলা চালায়। এই গ্রিড কিল ডকট্রিনের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো এর দ্বিতীয় ধাপ, যেটাকে ডাবল ট্যাপ বলা হয়। হ্যাঁ, 10 মার্চ 2026 তারিখে দাবাকির পাওয়ার স্টেশনে ঠিক এই ঘটনাই ঘটেছিল। 13.1205 নর্থ এবং 32.6514 ইস্ট কোঅর্ডিনেটে অবস্থিত ওই সাবস্টেশনে আরএসএফ প্রথমে একটা ছোট ড্রোন হামলা চালায়। আর যখন বশিরের মতো কর্মীরা সেই অবকাঠামো মেরামত করতে আসে, তখন তারা ঠিক ওই মেরামতের মুহূর্তটির জন্যই অপেক্ষা করতে থাকে।
কর্মীরা কাজে হাত দেওয়া মাত্র দ্বিতীয় এবং আরও বড় হামলাটি চালানো হয়। এতে শুধু অবকাঠামোই ধ্বংস হয় না, বরং যারা সেটি ঠিক করতে পারে সেই দক্ষ জনশক্তিকেও চিরতরে মুছে ফেলা হয়। আসল ব্যাপারটা হচ্ছে ইরান মূলত সুদানকে তাদের নতুন প্রযুক্তি পরীক্ষার জন্য একটি লাইভ ফায়ার ল্যাবরেটরি বা জীবন্ত গবেষণাগার হিসেবে ব্যবহার করছে। তারা নিজেদের কোনো সৈন্য বা ভূখণ্ড ঝুঁকিতে না ফেলেই বাস্তব যুদ্ধের ময়দানে তাদের টার্গেটিং অ্যালগোরিদম এবং সোয়ার্ম ট্যাকটিক্স পরীক্ষা করে নিচ্ছে। একটু দাঁড়ান, এই সোয়ার্ম ট্যাকটিক্স ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। এটা বলতে কি আকাশে একসাথে অনেকগুলো ড্রোনের উড়ে আসাকে বোঝানো হচ্ছে, ঠিক যেমন এক ঝাঁক মৌমাছি আক্রমণ করে? ব্যাপারটা শুধু অনেকগুলো ড্রোনের একসাথে ওড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সোয়ার্ম ট্যাকটিক্স হল ড্রোনের একটি বিকেন্দ্রীভূত হাইভ মাইন্ড বা দলবদ্ধ বুদ্ধিমত্তার। মানে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে। একদম। যখন 10টি বা 20টি ড্রোন একসাথে ওড়ে তখন তারা নিজেদের মধ্যে রিয়েল টাইমে যোগাযোগ করে। ধরুন অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে সামনের একটি ড্রোনকে ধ্বংস করে দেওয়া হলো। তখন বাকিগুলো কি করবে? বাকি ড্রোনগুলো মুহূর্তের মধ্যে তাদের অবস্থান এবং টার্গেট পরিবর্তন করে ফেলে। তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় কে মিসাইলের সামনে গিয়ে আত্মত্যাগ করবে আর কে মূল টার্গেটে আঘাত হানবে। এই ধরনের আক্রমণ প্রতিহত করা প্রচলিত রাডার বা মিসাইল সিস্টেমের জন্য প্রায় অসম্ভব। আর ইরানে ভয়ঙ্কর প্রযুক্তি এমনি এমনি দাতব্য কাজে বিলিয়ে দিচ্ছে না। তাদের এই বিনিয়োগের চূড়ান্ত লক্ষ্য হল পোর্ট সুদানে একটি নৌঘাঁটি স্থাপন। পোর্ট সুদান লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিপিং লেনের একেবারে কেন্দ্রে অবস্থিত। আর সবচেয়ে বড় কথা হবে, এটি সৌদি আরবের উপকূল থেকে মাত্র 320 কিলোমিটার দূরে। ইতিমধ্যেই সেখানে ফ্রন্ট কোম্পানি খুলে 17টি অ্যাপার্টমেন্ট ভাড়ার মাধ্যমে গোয়েন্দা নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে তেহরান। এই নৌঘাঁটির নিয়ন্ত্রণ পেলে পুরো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ক্ষমতার ভারসাম্য রাতারাতি বদলে যাবে। আর এই পুরো পরিস্থিতিটা সুদানি সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের জন্য এক অদ্ভুত রাজনৈতিক সংকট তৈরি করেছে। হ্যাঁ, 15 মার্চ 2026-এ তিনি এমন একটি কাজ করেছেন যা বাইরে থেকে দেখলে আত্মঘাতী মনে হতে পারে। তিনি তো তার নিজের হয়ে যুদ্ধ করা আল বারাআ বিন মালিক ব্রিগেডের শীর্ষ কমান্ডার জেনারেল আল নাজিব আবদুল্লাহকে নিজ হাতে গ্রেফতার করেছেন। ঠিক, এই গ্রেফতারের পিছনের কারণটা কিন্তু একেবারেই রাজনৈতিক। একদিকে তার টিকে থাকার জন্য ইরানের ড্রোন প্রয়োজন, অন্যদিকে নিজের ভঙ্গুর অর্থনীতি বাঁচাতে পশ্চিমা এবং সৌদি সমর্থন ধরে রাখাটাও জরুরি। বুরহানের এই পরিস্থিতিকে বলা যায় একটা অ্যাক্টিভ মাইনফিল্ডের ওপর দিয়ে দড়ি হাঁটার মতো। সে ইরানকে ছাড়তেও পারছে না, আবার প্রকাশ্যে তাদের মিত্র হিসেবে স্বীকৃতিও দিতে পারছে না। কারণ আন্তর্জাতিক সম্পর্কের সেই মেকানিজম অফ অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতার কূটনীতির দিন এখন শেষ। আগে দেশগুলো এই ধূসর এলাকার সুযোগ নিয়ে বলতো যে আমরা শুধু অস্ত্র কিনছি, আমরা কারো সামরিক মিত্র নই। কিন্তু মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর আঘাত আসার পর ওয়াশিংটন এবং রিয়াদ একেবারে পরিষ্কার করে দিয়েছে যে ইরানের সাথে সম্পর্ক রাখলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এর তাৎক্ষণিক প্রমাণ হল সৌদি আরবের অর্থায়নে সুদানের জন্য $1.5 বিলিয়ন পাকিস্তানি JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তিটা রিয়াদ সাথে সাথে স্থগিত করে দিয়েছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই আসে। আনুষ্ঠানিক অর্থনীতি বলতে যাদের কিছু অবশিষ্ট নেই, ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সেই সুদান এই $25 মিলিয়ন ড্রোন, এত ভারী অস্ত্র আর বিশাল ভাড়াটে সেনার খরচ কিভাবে যোগাচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আকাশ থেকে নেমে মাটির গভীরে তাকাতে হবে, বিশেষ করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সুদানের সীমান্তবর্তী দুর্গম খনিগুলোতে। এখানেই রাশিয়ান আফ্রিকা কর্পস, যা মূলত কুখ্যাত ওয়াগনার গ্রুপের নতুন রাষ্ট্রীয় রূপ, তাদের আসল কাজটা করছে। আমি সীমান্তের একজন সাধারণ খনি শ্রমিক জুমার অভিজ্ঞতার কথা পড়ছিলাম। জুমার মতো মানুষেরা একসময় ভাবত মাটি থেকে সোনা তুলে তারা নিজেদের গ্রামে একটা স্কুল বা ক্লিনিক বানাবে, অথচ এখন তার সারা দিন কাটে রাশিয়ান আফ্রিকা কর্পসের সিল মারা ভারী কাঠের বাক্স বহন করে। আর এই বাক্সগুলো ভর্তি সোনা চলে যাচ্ছে দূর মহাদেশের কোনো যুদ্ধের জন্য আর্টিলারি শেল কিনতে। 10 মার্চ 2026-এ বাদামাইনে যা ঘটেছিল তা ডাকাতির এক চরম রূপ। হ্যাঁ, রাশিয়ান অ্যাট্যাক হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে সাধারণ খনি শ্রমিকদের ওপর সরাসরি গুলিবর্ষণ করে পুরো খনিটি দখল করে নেওয়া হয়। দখলকৃত এই খনিগুলো থেকে উত্তোলিত সম্পদের পরিমাণ অকল্পনীয়।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের অ্যান্ডেসেমা খনি থেকে এখন বছরে $397 মিলিয়ন সোনা উত্তোলন করা হচ্ছে। আর সুদান থেকে প্রতি বছর পাচার হচ্ছে $2.7 বিলিয়ন সমমূল্যের সোনা। সোনা উত্তোলনের জন্য যথেচ্ছভাবে পারদ বা মার্কারি ব্যবহারের ফলে স্থানীয় পানির উৎসগুলো বিষাক্ত হয়ে গেছে। পরিবেশের যে ভয়াবহ বিপর্যয় ঘটছে তা কোনো পরিসংখ্যানেই আসে না। কিন্তু এই $2.7 বিলিয়ন সোনা তো পকেটে করে পাচার করা সম্ভব নয়। রাশিয়ার উপর যখন ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক স্যাংশন চলছে, তাদের সমস্ত ব্যাংক বৈশ্বিক সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন, তখন এই বিপুল পরিমাণ সোনা কিভাবে আধুনিক ব্যাংকিং ব্যবস্থাকে বোকা বানিয়ে হাইটেক অস্ত্রে পরিণত হচ্ছে। এই পাচার প্রক্রিয়াটি প্রাতিষ্ঠানিক এবং অত্যন্ত নিখুঁত। রাশিয়ানরা সাধারণ কাস্টমসের রুক এড়িয়ে সরাসরি মিলিটারি সিগন্যাল কোড ব্যবহার করে কার্গো ফ্লাইটে করে এই সোনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পাঠায়। মিলিটারি কোড ব্যবহার করার কারণে তো আন্তর্জাতিক এভিয়েশন আইন অনুযায়ী সাধারণ কাস্টমস অফিসাররা এই কার্গো চেক করতে পারে না। একদম ঠিক। দুবাইয়ের রিফাইনারিতে পৌঁছানোর পর সেই সোনা গলিয়ে নতুন করে সিল মারা হয়। এর ফলে সোনার আসল উৎস চিরতরে মুছে যায় এবং সেটি বৈধ বৈশ্বিক সম্পদে পরিণত হয়। এরপর আসে হাওয়ালা নেটওয়ার্কের অর্থনীতি। এই হাওয়ালার মেকানিজমটা নিয়ে আমার চরম খটকা আছে। আমি বুঝতে পারি যে একজন সাধারণ প্রবাসী শ্রমিক তার পরিবারের কাছে হাওয়ালার মাধ্যমে $500 বা $1000 পাঠাচ্ছে, কিন্তু $104 মিলিয়ন, তাও আবার ড্রোনের মতো সামরিক অস্ত্রের জন্য। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কোনো ব্যাংকের সার্ভার বা লিগ্যাল কন্ট্রাক্ট ছাড়া দুবাইয়ের একজন ব্রোকার তেহরানের ব্রোকারকে এত বিপুল পরিমাণ টাকা কিভাবে বিশ্বাস করে দিচ্ছে? কারণ হাওয়ালা কোনো সাধারণ মানি ট্রান্সফার সিস্টেম নয়। এটি শত শত বছরের পুরনো একটি ঋণ এবং বিশ্বাসের নেটওয়ার্ক। দুবাইয়ের ব্রোকার মূলত তেহরানের ব্রোকারকে কোনো ক্যাশ টাকা পাঠায় না। তাহলে কি পাঠায়? সে কেবল একটি গোপন টোকেন বা কোডের মাধ্যমে তার খাতায় একটি ঋণ বা ডেট এন্ট্রি করে রাখে এবং তেহরানের ব্রোকারকে নির্দেশ দেয় স্থানীয় মুদ্রায় ড্রোন কোম্পানিকে পেমেন্ট করে দিতে। আচ্ছা, মানে খাতার হিসাব। হ্যাঁ, সারা বছর ভরে এই দুটি ব্রোকারের মধ্যে বিভিন্ন ধরনের পণ্যের বাণিজ্য চলে। সেটা হতে পারে গালিচা, কৃষিপণ্য বা অন্য কোনো পাচারকৃত সম্পদ। বছর শেষে তাদের এই খাতার হিসাব সমন্বয় বা ব্যালেন্স করা হয়। তার মানে ফিজিক্যালি কোনো টাকায় সীমান্ত পার হচ্ছে না। ঠিক। যেহেতু কোনো অর্থ ডিজিটাল ব্যাংকিং সার্ভারের ভেতর দিয়ে যায় না, তাই এর কোনো ডিজিটাল ফুটপ্রিন্টও থাকে না। আর এই বিশাল অঙ্কের বিশ্বাসের ভিত্তি হল নেটওয়ার্কের কঠোর নিয়ম। কেউ যদি বেইমানি করে, যদি কোনো ব্রোকার এই বিশ্বাস ভঙ্গ করে, তবে তার শাস্তি কোনো আইনি নোটিশ নয়, বরং তাকে এই গ্লোবাল আন্ডারগ্রাউন্ড অর্থনীতি থেকে চিরতরে বহিষ্কার করা হয়, অথবা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী কার্টেলদের হাতে তাকে সরাসরি প্রাণ হারাতে হয়। বাপরে! এই ব্যবস্থাকে কাজে লাগিয়েই দুবাই থেকে তেহরানের একটি কোম্পানির কাছে $104 মিলিয়ন পেমেন্ট করা হয়েছে, যা দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর জন্য শাহেদ ড্রোন আর উত্তর কোরিয়ার আর্টিলারি শেল কিনছে। আফ্রিকার মাটি থেকে তোলা পাথর কোনো ব্যাংকিং রেকর্ড ছাড়াই তেহরান বা পিয়ংইয়ংয়ে অস্ত্রে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই বেআইনি স্বর্ণ পাচার ও খনি দখলের চিত্র শুধু গুটিকয়েক রাশিয়ান মার্সেনারির কাজ নয়, এর শেকড় লুকিয়ে আছে পশ্চিমাদের অত্যন্ত পরিপাটি কর্পোরেট বোর্ডরুমগুলোতে। হ্যাঁ, এই ইকোসিস্টেমটা কিভাবে টিকে আছে সেটা বুঝতে হলে পশ্চিম আফ্রিকার মালির দিকে তাকাতে হবে। মালির মিলিটারি জান্তা প্রতি মাসে রাশিয়ান মার্সেনারিদের $14 মিলিয়ন বেতন হিসেবে প্রদান করে। এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা একটা স্যাংশনড জান্তা সরকার কোথা থেকে পাচ্ছে? এর মূল যোগানদাতা হল দুটি ক্যানাডিয়ান মাইনিং কোম্পানি, ব্যারিক গোল্ড এবং B2 গোল্ড। এই কোম্পানিগুলো 2022 সাল থেকে মালির জান্তাকে ট্যাক্স ও রয়্যালটি হিসেবে $1.8 বিলিয়ন দিয়েছে। এই অঙ্কটা যে কতটা বিশাল তার একটা তুলনা দেওয়া যাক। ইউক্রেন যুদ্ধে কানাডা সরকারের মোট মানবিক সহায়তার পরিমাণ হল $352.5 মিলিয়ন। মানে ইউক্রেনকে কানাডা যত সাহায্য করেছে তার প্রায় 4 গুণ বেশি অর্থ কানাডিয়ান কোম্পানিগুলো দিয়েছে এমন একটা জান্তাকে, যারা আবার রাশিয়ান মার্সেনারিদের পুষছে। এবং 2023 সালের ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় ব্যারিক গোল্ডের ট্যাক্স হঠাৎ করে 44% বেড়ে গেছে,
যা প্রায় $587 মিলিয়ন সমান। অথচ সেই বছর তাদের সোনা উৎপাদনের হার কিন্তু একটুও বাড়েনি। উৎপাদন না বাড়ার পরও ট্যাক্স 44% বেড়ে যাওয়াটা তো কোনোভাবেই সাধারণ অর্থনৈতিক লেনদেন হতে পারে না। এটা তো সরাসরি রাষ্ট্রীয় চাঁদাবাজি। কর্পোরেটগুলো নিজেদের ওয়েবসাইটে অত্যন্ত সুন্দর করে ইএসজি বা পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার কথা লিখে রাখে। তারা দাবি করে যে তারা শুধু দেশের আইনি সরকারকে ট্যাক্স দিচ্ছে, এর বাইরে তারা কিছুই জানে না। কিন্তু 2012 ও 2019 সালের ম্যালিয়ান মাইনিং কোড অনুযায়ী সরকার শুধু ট্যাক্স কালেক্টর নয়, এখানেই আসে ফ্রি ক্যারিড ইন্টারেস্টের ধারণা। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? সাধারণ ব্যবসায়িক নিয়মে যদি কোনো কোম্পানি $100 মিলিয়ন খনি তৈরি করে এবং সরকার তার 10% মালিক হতে চায়, তবে সরকারকে $10 মিলিয়ন বিনিয়োগ করতে হবে। কিন্তু মালির মাইনিং কোড অনুযায়ী জান্তা সরকার কোনো রকম আর্থিক ঝুঁকি বা বিনিয়োগ ছাড়াই খনির 10 থেকে 20% ইকুইটি শেয়ার বা মালিকানা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যায়। এর অর্থ হল জান্তা সরকার এখানে কেবল ট্যাক্স আদায়কারী নয়, তারা এই পশ্চিমা কোম্পানিগুলো সরাসরি ব্যবসায়িক অংশীদার। তারা একসাথে বোর্ডরুমে বসে মুনাফা ভাগ করে নেয়। ঠিক তাই। আর যখন এই ব্যবসায়িক পার্টনার অর্থাৎ মালিয়ান সেনাবাহিনী এবং রাশিয়ান মার্সেনারিরা 2022 সালের মোরা ম্যাসাকারের মতো ঘটনা ঘটায়, যেখানে 500 জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়, তখন পশ্চিমা কোম্পানিগুলো কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। পশ্চিমা দেশগুলো মার্সেনারিদের উপর স্যাংশন দিচ্ছে ঠিকই, কিন্তু যারা সেই মার্সেনারিদের বেতনের টাকার যোগান দিচ্ছে, সেই কর্পোরেশনগুলোকে সম্পূর্ণ ছাড় দিয়ে রেখেছে। ব্যাপারটা আরও এক ধাপ এগিয়ে গেছে। মালির রাজধানী বামাকুতে রাশিয়ার অর্থায়নে 200 টন ক্ষমতাসম্পন্ন নতুন গোল্ড রিফাইনারি তৈরির চুক্তি হয়েছে। অথচ মালির মোট বার্ষিক উৎপাদন মাত্র 66 টন। তাহলে বাকি সোনা কোথা থেকে আসবে? এই হিসাব থেকেই পরিষ্কার বোঝা যায় যে এই রিফাইনারিটি মূলত পুরো অঞ্চলের পাচার হওয়া সোনা একীভূত করার এবং তাকে বৈধতা দেওয়ার একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে। রাষ্ট্রবিজ্ঞানীরা এই পুরো পরিস্থিতিটাকে জম্বি স্টেট বা মৃতপ্রায় রাষ্ট্রের উত্থান হিসেবে আখ্যায়িত করছেন। সুদান বা মালির মতো দেশগুলো তাদের সীমানায় বৈধ বলপ্রয়োগ এবং আন্তর্জাতিক কূটনীতির একচেটিয়া অধিকার সম্পূর্ণ হারিয়েছে। তাদের কাছে সার্বভৌমত্ব এখন আর কোনো রাষ্ট্রীয় আদর্শ নয়, এটি কেবলই টিকে থাকার জন্য বিক্রি করার মতো একটি পণ্য। হ্যাঁ, তারা তাদের আকাশসীমা তুরস্ক বা মিশরের কাছে বিক্রি করছে ড্রোনের জন্য, খনিগুলো রাশিয়ার কাছে বিক্রি করছে অর্থের জন্য, আর বন্দরগুলো দিচ্ছে ইরানকে। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ মানুষ। সুদান, মালি বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের এই ঘটনাবলী কোনো বিচ্ছিন্ন স্থানীয় সংঘাত নয়, বরং ইউক্রেন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত বিশ্বজুড়ে চলা বৃহৎ ভূরাজনৈতিক দাবার চাল। আর এই খেলার মূল্য চোকাচ্ছে ওমদুরমানের সেই ইঞ্জিনিয়ার বাশির বা খনি শ্রমিক জুমার মতো মানুষেরা, যাদের চোখের সামনে তাদের সম্পদ লুট হয়ে যাচ্ছে এবং তাদেরই বাড়ির ওপর আধুনিক অস্ত্রের জীবন্ত পরীক্ষা চালানো হচ্ছে। আলোচনার এই পর্যায়ে এসে আমি আবারও সেই ডিজিটাল ব্ল্যাকআউটের প্রসঙ্গে ফিরে আসতে চাই। প্ল্যানেট ল্যাবস বা ভ্যান্টারের মতো কর্পোরেশনগুলো যখন 14 দিনের এই কৃত্রিম অন্ধত্ব তৈরি করে, তখন তারা মূলত জবাবদিহিতার পথ পুরোপুরি বন্ধ করে দেয়। এই 14 দিনের নৈশব্দে ধ্বংসযজ্ঞ শেষ হয়ে যায়, মৃতদেহগুলো মাটি চাপা দেওয়া হয় এবং আন্তর্জাতিক ক্ষোভ দানা বাঁধার আগেই তা হাওয়ায় মিলিয়ে যায়। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগেও সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনো $25 মিলিয়ন ড্রোন বা মিসাইল নয়, বরং এই ডিজিটাল নৈশব্দ। আজ তারা 14 দিনের জন্য একটি ভৌগোলিক অঞ্চলকে স্যাটেলাইটের চোখ থেকে আড়াল করে দিচ্ছে। কিন্তু হয়তো এমন একটা দিন আসবে যেদিন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে যুদ্ধের ময়দানের উপর সম্পূর্ণ ভুয়া, শান্ত ও স্বাভাবিক স্যাটেলাইট চিত্র তৈরি করা হবে। মাটির নিচে যখন আস্ত একটা শহর ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ওপরের স্যাটেলাইট ফিডে হয়তো দেখা যাবে কৃষকেরা শান্তিতে গম চাষ করছে, আর পৃথিবী সেই নীরব মিথ্যাটাকেই পরম সত্য বলে মেনে নেবে।